মোদিকে খুশি করতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে দেশে ফেরাতে বিভিন্ন সংগঠনকে চাপ দিচ্ছে ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, বিদেশি সংবাদ মাধ্যমকে হুমকি, বাংলাদেশের সংবাদ স্বাধীনতা নতুন সংকটে। ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন রিজভি। ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে এবার ঢাকায় রীতিমতো দপ্তর খুলতে চলেছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই। এমনকি সদ্যই এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। জানা যাচ্ছে ঢাকায় পাকিস্তান হাই কমিশন চত্বরে এই কার্যালয় খোলার সম্ভাবনা। বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ করে এবং সেগুলোর একটি শর্ত ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হচ্ছে না। শেখ হাসিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, এএফপির সঙ্গে সাক্ষাৎকারটাতে, যে আওয়ামী লীগ মনে করে যে এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, সেটা আসলে দেশকে আরো দীর্ঘস্থায়ী বিভক্তির দিকে ঠেলে দেবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বিতর্কের নাম হয়ে উঠেছে জুলাই সনদ। জুলাই সন্ত্রাসীরা একটি সনদে আওয়ামী লীগের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে সই করতে চাপ দিচ্ছে বা বাধ্য করতে চাইছে। বোঝাই যাচ্ছে এই জুলাই সনদ আর কিছুই নয়, জুলাই সন্ত্রাসী এবং তাদের ভবিষ্যৎকে রাষ্ট্রীয় এবং আইনগতভাবে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই কথিত সনদ প্রণয়নের মূল লক্ষ্য। কিন্তু এনসিপি যখন আজকে তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা কলিতে এক ধরনের কবুল বলে দিল, অর্থাৎ রাজি হয়ে গেল, শাপলা কলি হচ্ছে তাদের প্রতীক এবং শাপলা কলি নিয়ে অলরেডি তারা কথা বলা শুরু করেছে। শাপলা কলির ছন্দ মিলিয়ে কিভাবে স্লোগান দেওয়া যায় সেই স্লোগানও অলরেডি তৈরি করে ফেলেছেন সার্জিস আলম, সেগুলো দেখা যাচ্ছে গণমাধ্যমে। একই দিনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতিতে নতুন করে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব ভূ রাজনৈতিক সমীকরণ। নরেন্দ্র মোদীকে খুশি করতেই এবার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারে নামছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কূটনীতিতে এই পদক্ষেপকে অনেকে বলছেন ওয়াশিংটন দিল্লি রিঅ্যালায়েন্স, যার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। ট্রাম্প মোদী সম্পর্কের পুরনো গল্প মনে পড়ে 2020 সালের সেই দৃশ্য। ভারতের গুজরাটে হাউডি মোদী সমাবেশে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, মোদী আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ভারত আমেরিকা সম্পর্ক এখন সোনালী যুগে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সোনালী বন্ধুত্বে পড়ে যায় ছায়া। রাশিয়ার সাথে মোদী সরকারের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে তেল আমদানি ও সামরিক সহযোগিতা, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক নীতির সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে। ফলাফল, হোয়াইট হাউস থেকে দূরে সরে যায় দিল্লি, আর দক্ষিণ এশিয়া জুড়ে আমেরিকার প্রভাব কমতে শুরু করে। ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃহৎ পরিসরে ভারতীয় বিমান বাহিনী মহড়ার জন্য নোটাম জারি করা হয়েছে, আর এই নোটাম 6 দিনের জন্য জারি করা হয়েছে। এই সময়কালে ভারতীয় সেনাবাহিনী চীন, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তের কাছে একটা বৃহৎ সেনা মহড়া পরিচালনা করবে। আওয়ামী লীগ বলছে জাতিসংঘ যেগুলোকে নির্বাচনী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তাদের নীতি হিসেবে চিহ্নিত করে, যেগুলো সাধারণ পরিষদ অনুমোদন করে, জাতিসংঘ সনদে যা যা বলা আছে তার সবগুলোকে এবারের নির্বাচন, ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ করে এবং সেগুলোর একটি শর্ত ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হচ্ছে না। শেখ হাসিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, এএফপির সঙ্গে সাক্ষাৎকারটাতে, যে আওয়ামী লীগ মনে করে যে এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, সেটা আসলে দেশকে আরো দীর্ঘস্থায়ী বিভক্তির দিকে ঠেলে। সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে পরিষ্কার করেই বলেছেন যে তার দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনটি কিছুতেই গ্রহণযোগ্য হবে না, কারণ সেখানে তার দলের লাখ লাখ কোটি কোটি মানে মিলিয়ন্স অফ ভোটার্স অংশ নেবে না, সকলে গণবয়কট করবে এবং সেই গণবয়কটের মুখে নির্বাচনটি গ্রহণযোগ্যতা পাবে না, আর যারা নির্বাচিত হবে তারাও কোনো ইলেকটোরাল লেজিটিমেসি বা নির্বাচনী বৈধতা পাবে না। তিনি ওই সাক্ষাৎকারগুলোতে, বিশেষ করে রয়টার্সের সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কোনো দলে ভোট দিতে বলছেন না, এবং তিনি মনে করেন যে তার দলের ভোটাররা আওয়ামী লীগবিহীন ওই নির্বাচনে ভোট দিতে যাবে না। কিন্তু নির্বাচনটি ঠেকিয়ে দিতে হবে। নির্বাচন ঠেকাতে কোনো প্রত্যক্ষ ভূমিকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিষয়ে কাছে তাকে রাখতে দেখা যায় নাই ওই সাক্ষাৎকারগুলোতে। তবে আওয়ামী লীগ যে নির্বাচনটিকে অগ্রহণযোগ্য করে তুলতে বিরামহীন কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্তত আন্তর্জাতিক পরিসরে, সেটা ক্রমেই খুব পরিষ্কার হয়ে উঠছে। গত কিছুদিন ধরে শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারগুলোতে তো বটেই, গত কিছুদিন ধরে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন আন্তর্জাতিক পরিসরে। তাদের প্রতি যে অন্যায় বা অবিচার করে তারা মনে করেন যে দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং তাদের নেতাকর্মীদের বিষয়ে যে গণগ্রেফতার, মামলা, হামলা, ভয়াবহ নির্যাতন চলছে,
সেই বিষয়টি। এবং তারা মনে করছেন যে অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে বয়ান বা যে সমর্থন হাজির করেছে ইউনূস সরকারের প্রতি, এই প্রত্যেকটি বিষয়ে তাদের প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তিনি জাতিসংঘ মহাসচিবকে সরাসরি চিঠি লিখেছেন। তিনি দীর্ঘ সময় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং তিনি জাতিসংঘকে চিঠি লিখে বলেছেন যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দপ্তর মানে ভলকার টুর্কের দপ্তর বাংলাদেশের জুলাই আগস্ট ঘটনা নিয়ে যে প্রতিবেদন তৈরি করেছে সেটা এত একপেশে কেন, এতটা ইউনূস সরকারের প্রতি পক্ষপাত দোষে দুষ্ট কেন, সেটা এখন জাতিসংঘ মহাসচিবের দ্রুত তদন্ত করে দেখা উচিত। কারণ তিনি প্রশ্ন তুলেছেন যে কি করে সেই প্রতিবেদনে জুলাই আগস্ট আন্দোলনকারীদের ভয়াবহ সহিংসতার কথা নাই, কি করে সেই প্রতিবেদনে পুলিশ হত্যার কথা নাই, কি করে সেই প্রতিবেদনে রাষ্ট্রীয় সম্পদে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই বিষয়গুলো কি করে নাই। এই প্রশ্নগুলো এখন মহাসচিবের তুলে যে ওই প্রতিবেদনের বিষয়ে পাল্টা তদন্ত করা উচিত এমন একটা চিঠি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে। এর মধ্যে আওয়ামী লীগ প্রখ্যাত ব্রিটিশ ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স, বিখ্যাত ব্রিটিশ আইনজীবীদের ফার্ম, সেটিকে দিয়ে আইসিসিতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন তদন্তের আহ্বান জানিয়েছে যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে ভয়াবহ অত্যাচার চলছে 2024 আগস্টের পর থেকে সেটার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বতঃপ্রণোদিত হয়ে ভূমিকা নেওয়া উচিত। কারণ ইউনূস সরকার বা বাংলাদেশের বর্তমান সরকার সেই বিচার, সেই তদন্ত, সেই প্রতিকার কখনো করবে না যেখানে এরই মধ্যে ডাউটি স্ট্রিট চেম্বার্স দাবি করেছে 400-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে 2024 আগস্টের পর থেকে। সেখানে দলিলাদি সরবরাহ করে ভয়াবহ নির্যাতনের ঘটনা, গণপিটুনিতে হত্যার ঘটনা, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা এসব তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সক্রিয় করতে। এখন আবার নির্বাচন ঠেকাতে, নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা ঠেকাতে আওয়ামী লীগের তরফে চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘে এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি মানে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধিকে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে ফেব্রুয়ারির যে নির্বাচনে একটা বিরাট অংশের জনগণকে অংশগ্রহণই করতে দেওয়া হচ্ছে না, যেখানে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কারণ তারা যে দলের সমর্থক সেই দলের নেতাকর্মীদের সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এমন একটা নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কি করে তহবিল সরবরাহ করছে, কি করে এরকম একটা নির্বাচনে তারা সহযোগিতার ভূমিকা নিচ্ছে, এই প্রশ্ন তুলে বাংলাদেশ আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকার প্যাডে মানে যেই অফিসটি 2024 5ই আগস্ট থেকে দখল হয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের দখলে আর নাই, তো সেই 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের দফতরের ঠিকানা ব্যবহার করে সেই দফতরের প্যাডে আওয়ামী লীগ ইউএনডিপির বাংলাদেশ অফিসে চিঠি পাঠিয়ে প্রশ্ন করেছে যে ইউএনডিপি ব্যালট নামে একটা প্রকল্প খুলে যে ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা করতে যাচ্ছে সেটা তারা কিসের ভিত্তিতে করছে। কারণ জাতিসংঘের একেবারে প্রধান এবং প্রথম শর্ত এবং প্রতিশ্রুতি হচ্ছে জাতিসংঘ সনদের, ইউএন চার্টারের, যে জাতিসংঘ ইম্পার্শিয়ালিটি, নিরপেক্ষতা, পলিটিক্যাল ইনক্লুসিভিটি, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেবে। এই চিঠিটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি স্টিফেন লিলারকে পাঠিয়েছেন এই বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, যিনি পেশায় আইনজীবী, ব্যারিস্টার অ্যাট ল, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি স্বাক্ষর করে। এবং সেখানে প্রশ্ন করা হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে যে এই যে একটা প্রকল্প, যে প্রকল্পটি 180 মিলিয়ন ইউএস ডলারের, যেখানে বাংলাদেশকে 2186 কোটি টাকা সহায়তা করবার কথা আছে, ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে অস্ট্রেলিয়া, জাপান সহ আরো কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ মিলে বাংলাদেশের নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, এবং যেই 180 মিলিয়ন ডলারের মধ্যে 18.5 মিলিয়ন ডলারই দেবে ইউএনডিপি, এমন একটা প্রকল্পে মানে এরকম একটা একপেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কি করে ইউএনডিপি এই টাকা, প্রতিশ্রুত অর্থ সহযোগিতা করতে রাজি হলো বা উদ্যোগী হলো। বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে জাতিসংঘের কাছে যে বলা হচ্ছে যে একটা স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান যার মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে, তার প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী হবে, যার মাধ্যমে ভোটাররা আরো বেশি এঙ্গেজ হবে, সম্পৃক্ত হবে নির্বাচনী প্রক্রিয়ায়, এমন একটা লক্ষ্য নিয়ে যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কি করে এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে না যে আগামী নির্বাচনে বাংলাদেশে কোনো আওয়ামী লীগের মতো একটা বড় দল, যেটিকে এই চিঠিতে আওয়ামী লীগ লিখেছে তারা লার্জেস্ট অপোজিশন পার্টি অফ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে নিজেকে পরিচয়
পরিচয় করিয়েছে আওয়ামী লীগ, সেই বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বা বিরোধী দলটাকেই অংশ নিতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ জাতিসংঘের কাছে প্রশ্ন তুলেছে যে সাধারণ পরিষদ, জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের যে পলিসি নির্ধারণ করেছে, যে নীতি নির্ধারণ করেছে যে কোনো ক্ষেত্রে নির্বাচনী সহযোগিতা দেওয়ার প্রশ্নে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে জাতিসংঘের যে কোনো নির্বাচনী সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, তাকে পক্ষপাতহীন হতে হবে এবং তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আওয়ামী লীগ মনে করাচ্ছে যে এটা স্পষ্টভাবে জাতিসংঘের নীতিতে লেখা আছে যে জাতিসংঘ এমন কোনো নির্বাচনে সহায়তা দেবে না, সহযোগিতা করবে না যেই নির্বাচন একটা পলিটিক্যাল গ্রুপকে, একটা রাজনৈতিক পক্ষকে সহায়তা করে, ফেভার করে, আর অন্য রাজনৈতিক পক্ষকে এক ঘরে করে ফেলে বা তাকে আসলে এক রকমের অসুবিধাজনক অবস্থায় ফেলে দেয়। এবং সেই নীতিতে স্পষ্টত লেখা আছে যে জাতিসংঘকে এমন নির্বাচনী সহযোগিতা দিতে হবে যেই নির্বাচনে জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রতিফলন ঘটে। আওয়ামী লীগ প্রশ্ন করছে কি করে জাতিসংঘ ভাবতে পারছে যে বাংলাদেশে আগামী নির্বাচনটির মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হবে। যা আওয়ামী লীগ প্রশ্ন করেছে যে জাতিসংঘকে বলা হয়েছে জাতিসংঘের নিজস্ব নীতি অনুযায়ী জাতিসংঘ একমাত্র এমন ক্ষেত্রেই নির্বাচনে সম্পৃক্ত হতে পারে, নির্বাচনে সহযোগিতা দিতে পারে যেখানে নির্বাচনের মাধ্যমে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থায়িত্ব আসবে, একটা অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত হবে এবং রিকনসিলিয়েশন এবং সংলাপ তৈরি হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্বের অবসান হবে এবং তাদের মধ্যে আরো বেশি সংলাপ তৈরি হবে। আওয়ামী লীগ বলছে জাতিসংঘ যেগুলোকে নির্বাচনী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তাদের নীতি হিসেবে চিহ্নিত করে, যেগুলো সাধারণ পরিষদ অনুমোদন করে, জাতিসংঘ সনদে যা যা বলা আছে তার সবগুলোকে এবারের নির্বাচন, ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ করে এবং সেগুলোর একটি শর্ত ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হচ্ছে না। শেখ হাসিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, এফপির সঙ্গে সাক্ষাৎকারটাতে, যে আওয়ামী লীগ মনে করে যে এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, সেটা আসলে দেশকে আরো দীর্ঘস্থায়ী বিভক্তির দিকে ঠেলে দেবে। কারণ একটা বিরাট অংশের মানুষ যেহেতু ভোট দেওয়ার অধিকার পাবেন না, তাদের কোনো রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নাই, রাজনৈতিক মত প্রকাশের কোনো স্পেস নাই, এমনকি পছন্দের মানুষকে ভোট দেওয়ারও উপায় নাই। এই অবস্থায় সমাজে বিভক্তি আরো বাড়বে। আওয়ামী লীগ তার প্যাডে লেখা 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের প্যাডে লেখা এই বিষয়টা আসলে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। এই যে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের প্যাডে বাংলাদেশ ইউএনডিপি অফিসে লেখা এই চিঠিতে আওয়ামী লীগ এই প্রশ্নটাও করেছে যে এই যে জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকার সনদ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানে তো পরিষ্কার করে বলা আছে যে সকল একটা দেশের সব মানুষের সেই দেশের সরকারে অংশ নেওয়ার অধিকার থাকবে এবং হয় তারা সরাসরি অংশ নেবে, না হলে তারা তাদের পছন্দ করা প্রতিনিধির মাধ্যমে অংশ নেবে। এবং আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মাধ্যমে একটা বিরাট অংশের জনগণকে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে যে বাধা দেওয়া হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR, যার উপর ভিত্তি করে, আরেকটি যে সনদের উপর ভিত্তি করে জাতিসংঘ পরিচালিত হয়, সেই সনদটির একটা সরাসরি লঙ্ঘন। আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে যে সারা বাংলাদেশ জুড়ে তাদের নেতা কর্মী সমর্থক এমনকি সুশীল সমাজের প্রতিনিধিদেরকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে গণহারে আটকে রাখা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে সেগুলো দলিলবদ্ধ করছে এবং সেগুলো নিয়ে জবাবদিহিতা আশা করে বিবৃতি পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে ইউনূস সরকারকে, সে কথাও এখানে জাতিসংঘের কাছে লেখা চিঠিতে আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে। আওয়ামী লীগ কি সে কারণেই আন্তর্জাতিক পক্ষগুলোর উপর ক্রমাগত দলিল, দস্তাবেজ, সাক্ষ্য প্রমাণ হাজির করে এই চাপ অব্যাহত রেখেছে যে যেই কথা, যে জ্ঞান তারা সর্বত্র দিয়ে বেড়ায় যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, তাদের সমর্থনে, তাদের সহযোগিতায় বাংলাদেশের ইউনূস সরকার কিভাবে এমন একটা নির্বাচন করতে যাচ্ছে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না? সম্ভবত আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ আগামী দিনগুলোতে আরো বাড়ানোর কথা ভাবছে এবং আওয়ামী লীগ জানে যে দলিল, সাক্ষ্য সহ তারা এই প্রমাণাদি হাজির করলে এবং ক্রমাগতভাবে আন্তর্জাতিক পক্ষগুলোকে চিঠি লিখতে থাকলে এদের জন্য এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করে তোলা আরো কঠিন হয়ে পড়বে। এবং তখনই সত্যিকার অর্থে শেখ হাসিনা যেটা বলেছেন যে এই নির্বাচন অনুষ্ঠানই বরং পক্ষগুলোর জন্য, ইউনূস সরকার এবং যে দল নির্বাচিত হবে তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে। কারণ এমন একটা নির্বাচন কোনোদিন নির্বাচনী বৈধতা বা ইলেকটোরাল লেজিটিমেসি পাবে না।
বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বিতর্কের নাম হয়ে উঠেছে জুলাই সনদ। জুলাই সন্ত্রাসীরা একটি সনদে আওয়ামী লীগের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে সই করতে চাপ দিচ্ছে বা বাধ্য করতে চাইছে। বোঝাই যাচ্ছে এই জুলাই সনদ আর কিছুই নয়, জুলাই সন্ত্রাসী এবং তাদের ভবিষ্যৎকে রাষ্ট্রীয় এবং আইনগতভাবে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই কথিত সনদ প্রণয়নের মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশে পরবর্তীতেই ক্ষমতায় যাওয়ার দৌড়ে যে দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেই বিএনপির জন্য যে এই জুলাই সনদ একটি রাজনৈতিক মৃত্যুর ফাঁদ, সেটি বিএনপির নেতৃত্বের একটি অংশ বুঝতে পেরেছে বলে মনে হয়। জুলাই সনদ কোনো পবিত্র দলিল নয়, এটি একটি রাজনৈতিক কৌশল, একটি ছলনা, যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর। বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করা। বিশেষ করে বিএনপির মতো একটি দীর্ঘদিনের রাজনৈতিক দল যদি এই সনদে স্বাক্ষর করে তবে সেটি তাদের রাজনৈতিক আত্মহত্যা শামিল হবে কিনা সেটা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সনদে সই করা মানেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়, আদর্শিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে। বিএনপি যদি এই সনদে স্বাক্ষর করে তাহলে তারা নিজেরা একটি সহিংস, অবৈধ এবং সাংবিধানিক কাঠামোর বাইরে পরিচালিত প্রক্রিয়াকে বৈধতা দিবে। এর অর্থ নিজেদের অতীত এবং রাজনীতির বিরোধিতা নিজেরাই করবে এবং ভবিষ্যতে সাংবিধানিক সংস্কার দাবি করার নৈতিকতা বা নৈতিক অধিকার তারা হারাবে। উল্লেখযোগ্য বিষয় হলো বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী এখন শুধু আওয়ামী লীগ নয়, বরং এমন কিছু ইসলামপন্থী এবং চরম মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী যারা বিএনপির রাজনৈতিক দুর্বলতা কাজে লাগিয়ে নিজেদেরকে নতুন নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত থেকে বেরিয়ে আসা এনসিপি, এবি পার্টি কিংবা তথাকথিত ইসলামী গণতন্ত্রবাদী গোষ্ঠী সবাই এখন বিএনপি পরবর্তী বিরোধী দল হিসাবে নিজেদের অবস্থান তৈরির খেলায় মেতেছে, আওয়ামী বিরোধী অবস্থান তৈরিতে। এদের অনেকেই সরাসরি বিএনপিকে ব্যর্থ শক্তি বলে আক্রমণ করে, আবার এক হাত দিয়ে তাদের হাতে ঐক্যপত্র বা সনদটিও ধরিয়ে দেয়। এটি বিএনপির জন্য রাজনৈতিক চক্রান্ত নয়তো কি, আমাকে বলুন তো? বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কিভাবে নিজেদের রাজনৈতিক এবং আদর্শিক অস্তিত্ব রক্ষা করবে সেটি। যদি তারা এই সনদে স্বাক্ষর করে তাহলে আন্তর্জাতিক মহলে একটি মেসেজ তারা দিয়ে দেবে যে তারা একটি বিতর্কিত, অগণতান্ত্রিক, সহিংসতার মধ্য দিয়ে গঠিত গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে। ফলে বিএনপি তার গণতান্ত্রিক দাবিগুলোকে ভবিষ্যতে আর বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবে না। আর যদি তারা সই না করে তখন হয়তো তারা কিছু সময়ের জন্য একা হয়ে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে তারা নিজেদের আত্মমর্যাদা এবং রাজনৈতিক আত্মাটাকে বিকিয়ে দেয়নি। রাজনীতিটা করতে চেয়েছে। বিএনপির উচিত এখনই একটি বিকল্প রূপরেখা জাতির সামনে তুলে ধরা, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। যে কথা তারা তাদের 51টি সংস্কারের কথা আগেই বলেছিলেন। তারা দেখাতে পারে পুরো চরমপন্থার অংশ নয়। এই যে ইসলামপন্থী ফ্যাসিবাদের নতুন উত্থান, তাও তারা সমর্থন করে না। তারা তথাকথিত গণতন্ত্রের জন্য মায়া কান্না করা রাজনৈতিক শক্তির সঙ্গে নেই, বরং তারা একটি মাঝামাঝি গঠনমূলক এবং গণমুখী রাষ্ট্রের ধারক। আজকের এই মুহূর্তে বিএনপির সামনে একটি কঠিন কিন্তু পরিষ্কার পথ খোলা আছে। যদি তারা স্বাক্ষর করে তবে এটি তাদের রাজনৈতিক মৃত্যু পরোয়ানা সই করার সমান। যদি না করে তবে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। যারা আজ তাদের বাদ দিয়ে নতুন ঐক্য গড়তে চাইছে, কাল তারাই ইতিহাসে রাস্তা করে ঠাঁই পাবে যদি বিএনপি কৌশলগত দৃঢ়তা এবং আদর্শিক স্পষ্টতা নিয়ে এগিয়ে যায়। জুলাই সনদ কোনো পবিত্র দলিল নয়, এটি একটি রাজনৈতিক কৌশল, একটি ছলনা, যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর। বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করা। প্রশ্ন এখন আর সই করা না করা নয়, প্রশ্ন হচ্ছে বিএনপি কি টিকে থাকতে চায় নাকি ইতিহাসের পাতায় নিজেদের আত্মহত্যার কাহিনীটা লিখে যেতে চায়। এই অবস্থায় বিএনপি যদি আদর্শিক স্পষ্টতা না থাকে, কৌশলগত সাহস না দেখায়, তবে তারা একসময় রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যেতে পারে। কারণ প্রতিযোগীরা তাদের জায়গা নিতে প্রস্তুত, চেহারা বদলে, আদর্শ পাল্টে এবং নতুন গণতন্ত্রের মুখোশ পরে। তাই এখন প্রশ্ন নয় জুলাই সনদ বিএনপির জন্য লাভজনক কিনা, প্রশ্ন হলো বিএনপি কি টিকে থাকতে চায় নাকি আত্মসমর্পণ করতে চায়, নাকি নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করতে চায়। বিএনপির নেতাকর্মীরা কি বলেন, যারা আমার ভিডিওটি মানে বিএনপি নেতার এই বক্তব্যটা সামনে আসার পরে তিনি কিন্তু সাধারণ কোনো নেতা না, কেন্দ্রীয় কমিটিতে এত বড় একটা পোস্টে থাকা একজন ব্যক্তি, এবং কি বেগম খালেদা জিয়ার একজন খুবই কাছের মানুষ বা উপদেষ্টা হিসাবে যিনি আছেন। তো ওনার এমন বক্তব্য শোনার পর অনেকে বলছেন যে তাহলে আওয়ামী লীগ সরকার যে জামাতকে নিষিদ্ধ করছিল, তো এটা তো কোনো অপরাধ ছিল না মনে হয়, কারণ বিএনপি তারাও মনে করতেছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে। তাও কেন? আবারও কিন্তু ঘুরে ফিরে সেই 1971 বনাম জামাত, এই জায়গা থেকে আসলে জামাত বের হতে পারছে না, বা রাজাকার বনাম জামাত, এই জায়গাটা থেকেও জামাতকে বের হতে দেওয়া হচ্ছে না বা পারছে না। জামাতের নেতাকর্মীরা সবাই যথেষ্ট ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন যে তাহলে শেখ হাসিনার আর এগুলা বইলা লাভ হইল কি, বিএনপি তো একই পথে আসছে। যদিও এটা জনাব তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের কাছ থেকে আসা বক্তব্য না। তবে এত বড় পদে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে এবং খুবই প্রথিতযশা একজন রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, তো উনি যখন একটা কথা বলেন, স্বাভাবিকভাবে এটা কি ওনার বক্তব্য নাকি দলের বক্তব্য, মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয় যে দল মনে হয় এরকম চিন্তা করতেছে নাকি আসলে তিনিই কথার ফ্ল্যাশে এসে কথা বলছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে 71-এর যে মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রায় অনেক মানুষ মারা গেছে, সেই মানুষগুলোকে হত্যাযজ্ঞের দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আলাল। তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত 23 এবং 24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে যা যা ঘটছে এগুলোর জন্য যদি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে থাকে এই সরকার, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আপনার নিষিদ্ধ করতে হবে। ইভেন তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেইটাকেও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকম বিচার হইতে পারে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বলা হচ্ছে যে তৎকালীন সরকারের কাছ থেকেও জামাত সুবিধা পেয়েছিল। জামাতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বা লুঙ্গির তল থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল। তিনি বলছেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে, হিন্দু সম্প্রদায়কে নিয়েও তারা সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতন যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়। দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়ে গেছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। এরপরেই তো বুঝতে পারছেন যে ওনার ১৪ গোষ্ঠী উদ্ধার করা থেকে শুরু করে অনেক কিছু এখন যারা জামাতের নেতাকর্মীরা আছেন তারা তাদের অবস্থান থেকে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রকাশ বলেন, অনলাইন অস্তিত্ব প্রকাশ বলেন, তারা কিন্তু বিষয় নিয়ে তুমুল সমালোচনা করেছেন। ইভেন ওনারই বক্তব্যের পর তাহের ভাই আবার পাল্টা বক্তব্য দিয়েছেন, বিএনপি আসলে অন্তরে অন্তরে ফেসিস্ট হওয়ারই স্বপ্ন দেখছে বা তাদের সার্বিক কার্যক্রম অনেকটা ফেসিস্টের মতনই তৈরি হয়েছে। সারা বাংলাদেশে লুটপাট, চাঁদাবাজি বা বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে জনগণের কাছ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আগামী নির্বাচনে বিএনপির আসলে পায়ের তলের মাটি কতটুকু সেইটা এরা টের পাবে নীরব ভোট ব্যালটের বিপ্লবের মাধ্যমে। এখন যার যার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি এমন কথা বলবেন। তবে জামাতের নিষেধাজ্ঞা ইস্যুতে ঘুরে ফিরে আবার সেই শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিল এমনটাই কি আসলে আলাল ভাই বললেন বা জনগণের কাছে বার্তা দিলেন, অথবা প্রধান উপদেষ্টাকে যে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন, ডক্টর ইউনূস আসলে এই কাজ করবেন? জীবনও করবে না। কারণ এই সরকারের সবচেয়ে বড় বড় পদ পদবিগুলোতে আমরা শুনি বিভিন্নভাবে বা অভিযোগ আছে বিভিন্ন পক্ষের যে জামাত তাদের সেটেলমেন্ট করছে। এখন জামাতকে নিষেধাজ্ঞার কথা কল্পনা তো আনা যাবে না। আর আলাল ভাইয়ের এই কথা আমি যতটুকু বুঝি যে বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলছেন নাকি না আসলে বিএনপির কোনো কমিটির বৈঠক ছিল সেখানে এরকম চিন্তা ভাবনা হচ্ছে, আমার মনে হয় না। হয়তো এটা তার ব্যক্তিগত বক্তব্য, বাট যেহেতু তিনি দলের এত বড় একটা পাওয়ার পয়েন্টে তিনি আছেন, সো ওনার এই বক্তব্যটা কিন্তু আবার ওনার দলকেই দায়ভার নিতে হবে। নির্বাচন আসছে, অনেক কিছু হবে, অনেক কিছুই ঘটবে, আমরা দেখতে থাকি কি হয়। ভালো থাকুন। বিপক্ষে তাদের সঙ্গে আমাদের জোট করা সম্ভব নয়, আবার যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের সঙ্গেও জোট করা সম্ভব নয়, এরকম কথা যখন বলছেন, দুই দলকে মানে সমালোচনা করছেন, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যাপারটাকে ব্যঙ্গ করে বিদ্রূপ করে উপস্থাপন করার চেষ্টা করলেন। তিনি বলছেন যে বিএনপিকে মানে জামাতকে ধর্মীয় ফ্যাসিবাদের অংশ বলছেন, আর বিএনপিকে চাঁদাবাজ মানে চাঁদাবাজিদের একটা সংগঠন, চাঁদাবাজের দল সেটা বলছেন। এই দুই দলকেই আক্রমণ করে আবার এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে এই দুই দল কারো সঙ্গেই তারা জোট করবে না। আদতেই কি সেটা হবে? তারা কি দুই দলের কারো সঙ্গেই জোট করবে না? তারা কি সত্যি ৩০০ আসনে প্রার্থী দেবে? যদি এককভাবে তারা নির্বাচন করে, বিএনপি কিংবা জামাতের পক্ষে না গিয়ে, যদি তারা অন্য কোনো জোটও করে বিএনপি এবং জামাতের পক্ষে না গিয়ে, তাহলে কি তাদের প্রার্থীরা কিংবা তাদের টপ যারা নেতা তারা কি মোটামুটি সবাই জামানত রক্ষা করতে পারবেন যেখানে যেখানে নির্বাচন করবেন? এই প্রশ্ন কিন্তু আসে। সাংবাদিক মাসুদ কামাল অনেকদিন আগেই মানে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমি লিখে দিচ্ছি, বলেন যে ওরা যদি জোট না করে, বিএনপি এবং জামাতের সঙ্গে যে কোনো এক দলের সঙ্গে জোট না করে, তাহলে কেউ তাদের টপ নেতা কেউই জামানত রক্ষা করতে পারবে না। এরকম চ্যালেঞ্জের মুখে তাদের রাজনীতি তখন তারা কি ভাবছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভাষায় বিএনপি এবং জামাতকে সমালোচনা করছেন এবং তাদের জোট হওয়ার সম্ভাবনা কতটুকু আছে বলে মনে হচ্ছে তাদের কথায়, আর বাস্তবতায় আমাদের ভাবনায় কি মনে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করলাম। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যঙ্গ বিদ্রূপ করে কথা বলেন। একদিন আগে বললেন যে বিএনপিকে এর আগে আমরা জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম, এখন বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাতে হবে, এই ধরনের নোংরা কথাও শুনছে। বলেছেন যে বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটে, বিএনপির মৃত্যু হবে না ভোটে, এরকম নানা কথা শুনছি। জামাত সম্পর্কেও তারা বলেছেন, বাজে কথাই বলেছেন। যেমন হাসনাত আব্দুল্লাহ এরকম প্রশ্নই করে ফেলেছেন যে জামাত কি ইসলামী দল? কই, জানতাম না তো। এরকম কথা এরকম ল্যাঙ্গুয়েজে যখন বলেন তখন বোঝা যায় যে তারা আসলে কাউকে পরোয়া করতে চাইছেন না। কিন্তু কাউকে যখন পরোয়া করতে চাইছেন না, তখন তাদের পায়ের নিচের মাটি কতটা শক্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন চ্যানেল 24-এর শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে জামাতের ধর্মীয় ফ্যাসিবাদ আর বিএনপির চাঁদাবাজির সঙ্গে আমরা হতে পারবো না। অর্থাৎ জামাত হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ ছড়াচ্ছে, ওইটার সঙ্গে আমরা যাব না, বিএনপি চাঁদাবাজি করছে ওইটার সঙ্গেও আমরা যাব না। তার মানে আমরা সিঙ্গেল থাকবো, আমরা 300 আসনে নির্বাচন করব। কি বলছেন একটু শুনি। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জামাতের যে ধর্মীয় ফ্যাসিবাদ, সেই ধর্মীয় ফ্যাসিবাদ এবং বিএনপির চাঁদাবাজি নিয়ে কারো পক্ষেই যাবে না। বলেছেন জামাতের ইসলামের ধর্মীয় ফ্যাসিবাদীর সঙ্গে আমরা হতে পারবো না, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের সঙ্গেও আমরা হতে পারবো না। আমরা চাই আগামীর সংসদের সন্ত্রাস চাঁদাবাজ, আগামী সংসদের সন্ত্রাস এবং চাঁদাবাজ না থাকুক, আবার ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেই জায়গা নিয়ে আমরা কাজ করছি। এনসিপির মধ্যে দুইটা স্পষ্ট বিভাজন রয়েছে, দুইটা ধারা রয়েছে। একটা হচ্ছে
ইসলামপন্থী ধারা, আরেকটা হচ্ছে বামপন্থী ধারা। নাসিরউদ্দিন পাটোয়ারি বামপন্থী ধারার মধ্যে পড়েন কিনা, কিংবা হাসনাত আব্দুল্লাহ বামপন্থী ধারার মধ্যে পড়েন কিনা, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কথাতে কনফিউজড হতে হয় আসলে। ইসলামী ধারার নেতৃত্ব আক্তার হোসেন তিনি দিচ্ছেন কিনা, সাথে অন্যদের কেউ রাখছেন কিনা, সার্জিস আলম টালম এদেরকে রাখছেন কিনা, ব্যাপারগুলো খুব একটা পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার যে তাদের মধ্যে দুটো ধারা রয়েছে, একটা বাম ধারা, একটা ইসলামী ধারা। এই দুটো ধারা স্পষ্ট, হয়তো বহু ধারা রয়েছে কিন্তু এই দুটো ধারা স্পষ্ট। এই দুটো ধারা স্পষ্ট হওয়ার কারণেই তারা জামাতের সঙ্গে জোটের ব্যাপারে খুব একটা স্বতঃস্ফূর্ত হতে পারছে না তাদের দলের ঐক্য টিকিয়ে রাখার জন্য। আবার বিএনপির ব্যাপারেও যদি একেবারে মানে বিএনপির প্রশংসাসূচক বাণী শোনাতে থাকে, তাহলে অনেকে মনে করবেন যে বিএনপির সঙ্গে এই মানে তাদেরকে তুষ্ট করে কয়েকটা সিট ভাগে পাওয়ার জন্য এই কাজ করছে। সেরকম দুর্নামের ভাগী নির্বাচনের এত আগে তারা হতে চায় না, মূলত এটাই তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। এনসিপির এই নেতা আরও বলেছেন যে এখনও জোটের কোনো চিন্তা আমরা করিনি। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। এখানে আবার আপনি বুঝতে পারবেন যে আদতে মানে 300 আসনে তাদের যে ভোট করা সম্ভব নয়, তারা যে বিএনপি এবং জামাত যে কোনো একজনের সঙ্গেই জোট করবে এবং ফাইনালি তারা যে বিএনপির সঙ্গেই জোট করবে, এটা মোটামুটি মানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তায় নিশ্চিত হতেই পারে। হয়তো গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু মোটামুটি বিভিন্ন কথায় নিশ্চিত হওয়াই যায়। কি বলছেন তিনি? বলছেন এখনো কোনো জোটের চিন্তা আমরা করিনি, তবে আমরা বলেছিলাম এখানেই সেই পয়েন্টটা, বিএনপি যদি দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ছেড়ে আসে এবং সংস্কারের পক্ষে থাকে তাহলে আমরা ভেবে দেখব। মানে বিএনপিকে এনসিপির কাছে যেতে হবে, বিএনপিকে সব কিছু শেষ করে একটা পরিশুদ্ধ দল হিসেবে এনসিপির কাছে যেতে হবে যে এই দেখো বাবা, আমরা খুবই পরিশুদ্ধ দল হয়ে পাক পবিত্র হয়ে আমরা এসেছি, প্লিজ তোমরা আমাদেরকে গ্রহণ করো। বিএনপিকে এভাবে বলতে হবে এনসিপির কাছে। আবার জামাত কি বলছে জামাত সম্পর্কে? আর জামাত ধর্মীয় ফ্যাসিবাদের জায়গা থেকে সরে আসলে সেটাও আমরা ভেবে দেখব। মানে জামাতও যদি ধর্মীয় ফ্যাসিবাদের জায়গা থেকে ফিরে আসে এবং এনসিপির অফিসে যেয়ে জামাতের আমির বলে যে বাবা আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, এখন তোমরা তোমাদের জোটে আমাকে নিয়ে আমাদেরকে একটু উদ্ধার করো, তোমরা যদি না থাকো তাহলে আমরা কিভাবে নির্বাচনী বৈতরণী পার হব। মানে বিএনপি এবং জামাতকে এরকম ক্যারেক্টার শো করতে হবে, তার কথাতে সেরকমটাই মনে হচ্ছে। কি বলছেন? তবে আমাদের মূল উদ্বেগের জায়গা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি। অর্থাৎ এটাও আবার বলছেন যে ধর্মীয় মানে মূল উদ্বেগের জায়গা হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি। ধর্মীয় ফ্যাসিবাদ কিন্তু তার মূল উদ্বেগের জায়গা না। বলেছেন বিএনপি যদি এসব জায়গা থেকে সরে আসতে পারে তাহলে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।